আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, প্রায় হচ্ছে 9টা। আর ঘুম থেকে উঠছিলাম ভোরবেলা 6:30টার দিকে একবার গেট খোলার জন্য, কারণ আপনাদের ভাই আবার 6:30টায় বাসায় এসে যেহেতু তার নাইট শিফট চলতেছে। তো তখন উঠে দেখি যে বাইরে মোটামুটি সারা রাতে রিমঝিম বৃষ্টি হয়েছে, আমার বাসার সামনে পানিও জমে গেছে। তো তারপর আবার একটু ঘুম দিয়েছিলাম, তা ঘুম ভেঙে উঠে দেখি একদম টাটকা 9টা বাজে। তো চিন্তা করলাম যে আর ঘুমালে বাকি কাজগুলো আমার করে দিবে কে। তার জন্য ঝটপট করে উঠে পড়েছে, উঠে এক এক করে সব জানালাগুলো খুলে নিচ্ছে। আর রুহিমণি তো ওর আব্বু আসলে ওর আব্বুর কাছে চলে গেছে, সেও ঘুমাচ্ছে, কারণ ওর আব্বুর নাইট ডিউটি থাকলে সে তার আব্বুকে অনেক বেশি মিস করে, যার কারণে সকালে যখন বাসায় ফিরে তখন দেখা যায় তার কাছেই ঘুমায়। তো যেহেতু ওর স্কুল নাই, কোচিংও নিয়ে যাচ্ছি না, আসলে ভাল লাগে না এই পরিস্থিতিতে ওকে বাইরে বের করতে। ওর আব্বু বলে যে থাক, যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, একবার স্কুল খুললে শুরু করবে, এজন্য ওকে আর নিয়ে যায় না। তো যার কারণে ওকেও আর তাড়াহুড়া করে ঘুম থেকে ডাকার কোনো ইয়ে নাই। তো ওর মতো ঘুমাচ্ছে, আর আমি এক এক করে আমার সকালের যে কাজগুলো থাকে সেগুলো করে ফেলছি। আর বাইরে মোটামুটি এখন একটু বৃষ্টিটা কমছে, আকাশটা পরিষ্কার এখনও হয়নি সম্পূর্ণভাবে, তবে মনে হচ্ছে যে একটু ক্লিয়ার হচ্ছে। এখন কি হবে বলা যাচ্ছে না, কারণ আষাঢ় মাস, এই বৃষ্টি, এই রোদ, রোদ বৃষ্টির খেলা তো সবসময় চলতেই থাকে। তো তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমার প্রতিদিনের মতো পুরো রান্নাঘরটা একবার করে আমি ক্লিন করি, কারণ দেখা যায় রাতে পরিষ্কার করে রাখার পরও সকালে যেভাবেই থাকুক না কেন, ইঁদুর টিকটিকি যে কোনো জিনিসই তেলাপোকা রান্নাঘরে হাঁটাচলা করে। আর এর উপরে খাবার জিনিস যখন আমরা খাই বা ফেলি তখন সেগুলো ওঠাতেও কেমন জানি লাগে। তার উপরে আবার রান্না করার সময় যে ইয়েগুলো হয়, পানি ঠানি পড়ে, তাতে দেখা যায় ময়লাটা একদম মেটে যায়। যার কারণে আমি সকালে একবারে একটা মোছা দিয়ে নেই, আর দেন হচ্ছে রান্না করার পরে আবার একটা পরিষ্কার করে নিলে আমার আর এই সমস্যাটা হয় না। তো যার কারণে আমি এই কাজগুলো করে নিচ্ছি। আসলে এই কাজগুলো করলে হয় কি, মনে একটা আত্মতৃপ্তি পাওয়া যায় যে না, সব কিছু ক্লিন আছে, কোথাও কোনো সমস্যা নাই। কিন্তু এই কাজগুলো না করলে আমার মনের ভিতর কেমন যেন একটু খুঁতখুত করে, কোনো খাবার দাবার কোথাও পড়লে সেটা আর তুলতে মন চায় না। এটা সবার হয় কিনা জানি না, তবে পার্সোনালি আমারও হয়। তো তারপরে হচ্ছে আমি আমার জন্য একটুখানি এসবগুলোর বসি ভিজিয়ে দিচ্ছি, আর এসবগুলোর বিষয়ের ভিতরে আমার একটু চিনি না দিলে হয় না, তো একটু চিনি দিয়ে নিলাম। আর এসবগুলোর বসিয়ে ভিজিয়ে দিয়ে ওদিকে হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি, চাটাও প্রায় হওয়ার মতো। তো এখন চাটা নিয়ে নিচ্ছে, আর এর ভিতরে আমার রুহিমণি কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ওকে ব্রাশ ট্রাশ করে ও বললো যে আম্মু নাস্তা করবো, তোকে নাস্তা করায় পড়াতে বসাবো, যার কারণে আগে ওকে একটু চা টোস্ট দিয়ে দিচ্ছি। আর হচ্ছে গতকালকে ভাত তরকারি তো আছেই, যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে আর নাস্তা টাস্তা বানাবো না, চা টোস্ট দিয়েই খাবো। আর হচ্ছে 11টার দিকে ভাত তরকারি গরম করে ওটাই খেয়ে নিব, এভাবে হয়ে যাবে। আসলে আমার সকালের নাস্তায় আমি সবসময় বলি তেমন কোনো ঝামেলা থাকে না, ওর আব্বুরও তেমন কোনো থাকে না যে কড়াই লাগবে, রুটি, এগুলো। তো আমি কিন্তু অলরেডি ইন্ডাকশানে ভাতটাও গরম দিয়ে দিয়েছি। আর এদিকে আমার হচ্ছে সবগুলোর বসিটা ভিজে গেছে, এখন মেয়ের সাথেই বসে চা টোস্ট খেয়ে নিব। আর ওর আব্বু ঘুম থেকে উঠলে তারপরে সে যদি চা টোস্ট খায় তাহলে সেটা গরম করে দিব, অথবা ভাত যেটাই খাবে। তো আমি আগে আমার এসবগুলোর ভুসিটা খেয়ে নিচ্ছি। আর এই পর্যন্ত আমার ভিডিওটা যারা এখনও কন্টিনিউ করছেন তাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। তো এর ভিতরে আমার মেয়ে নাস্তা করতে করতে একটু দুষ্টামি করছিল, কারণ তার নানা ধরনের প্রশ্ন থাকে, যে প্রশ্নের উত্তরগুলো আমার নিজের কাছেও জানা থাকে না। তো মাঝে মাঝে আমি বিরক্ত হয়ে যাই, আবার মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের কাছে সেটা কাদের কাছে বলবে ও। তো চা খাওয়ার পরে তারপরে হচ্ছে এই যে চায়ের কাপগুলো ধুয়ে নিচ্ছি। মাঝখানে একদিন আমাকে একটা আপু কমেন্ট করছিল যে আপু তোমার চায়ের কাপগুলো অনেক সুন্দর। আপু সত্যি কথা বলতে গেলে সুন্দর কিনা জানি না, তবে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। খুবই অল্প পরিমাণে চা ধরে, মানে আমরা যতটুকু খাই ততটুকু চাই এর ভিতরে আটে। আর এটা আসলে ঢাকা বাণিজ্য মেলা থেকে এই বছরই আনছিলাম, আমরা যখন ঢাকায় ফেব্রুয়ারিতে গেছিলাম তখন। তো আমরা আমাদের হিসাবে তিনটাই আনছি, আসলে এক্সট্রা আর নাই, এই তিনটাই। আর তিনটা আমাদের তিনজনের চায়ের কাপ হিসেবে ব্যবহার করে। আর এই চায়ের কাপটাতে চা খেতে আসলে অনেক কমফোর্ট। আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠার পরে সে আর কোনো নাস্তা পানি করেনি, আমাকে বলতেছে যে 1 তারিখ মাসের বাজার করতে হবে, যাবে নাকি? তো আমি বলতেছি চলো। তো দুইজনে মিলে বের হয়ে পড়ছে টুকিটাকি, মানে মন্থলি যে বাজারগুলো আছে সেগুলো করার জন্য। তো মুদি বাজার করার আগে একটু কাঁচা বাজারে ঢুকছিলাম, সবজি আছে, তারপরেও কিছু টাটকা শাক সবজি নিয়ে নিব অল্প কিছু পরিমাণে। তো এখানে কলমি শাক নিয়েছি, আর আপনাদের ভাইয়া ওদিকে হচ্ছে কাঁচা মরিচ, পটল এগুলো বাছতে বলছিল, সেগুলো নিয়ে নিয়েছি। দেন আমরা চলে আসছি মুদি বাজারে। আর এই মুদি বাজারের লিস্ট কী বলবো, আমরা যারা রান্নাবান্না করি বা সংসার সামলার আমরা তো জানি মুদি বাজারে আসলে কি কি লাগে আমাদের। তো আমি আর
আর আপনাদের ভাইয়া এক এক করে আমাদের লিস্ট মিলায়ে যেহেতু আমি গেছি সে তো আর লিস্ট নিয়ে যায়নি, আমি তো একটা আস্ত লিস্ট আপনাদের ভাইয়াকে বলছে যে এটা লাগবে, তো সেইভাবেই এক এক করে নিয়ে নিচ্ছে। দেখা যায় আমরা এক এক মাসে এক এক ধরনের বা এক এক কোম্পানির জিনিস নিই, তাই একটু বাঁচতে আমরা নিজেরা চিন্তা ভাবনা করে একটু সময় নিয়েই আর কি সব কিছু নিই। আর মাশাল্লাহ আমাদের এখানে একই সিটি সেন্টারটা হওয়াতে আমাদের কেনাকাটার অনেক বেশি সুবিধা হয়। তো কেনাকাটা শেষ করে এখানে আমরা বিল পেমেন্টের জন্য অপেক্ষা করছিলাম। আর বাইরে এখনও অবধি বৃষ্টি হচ্ছে, টিপ করে বৃষ্টি পড়তেই আছে। আজকে আর রোদ ওঠেনি, বৃষ্টি একদম মানে সেইভাবে লেগে গেছে। তো বাসায় এসে দেখি অলরেডি বেজে গেছে 1:30। তো ঝটপট রান্না করতে হবে। আর যেদিন আমার রান্নার তাড়া থাকে বা হাতে সময় থাকে না, সেদিন ডিমই আমার কাছে সব থেকে সহজ মনে হয়, যার জন্য বাসায় এসে ভাবলাম একদম ঝটপট ডিমটাই রান্না করে ফেলে। এর ভেতরে আবার কারেন্ট চলে গেছিলাম যখন ডিমটা সেদ্ধ করে দেই আর ইন্ডাকশানে ভাতটা বসাই দেই, এর ভিতরে কারেন্ট চলে গেছে। এজন্য একটু অপেক্ষা করতে আরও দেরি হয়ে গেছে। আর হয়তোবা আমাদের বাসায় না দেখে খালাও এসে ফিরে গেছে, তো খালার পরবর্তীতে আসেনি। তো এখন আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি, এদিকে আলু কেটে নিয়েছি, নিয়ে এখন রান্নাটা চাপিয়ে দেব। আর আজকে করব কলমি শাক ভাজি আর আলু দিয়ে ডিম দিয়ে রান্না। আজকে একদমই ঝোল করব। আমি সবসময় দেখা যায় ঘাটি করি, মানে আলুটা ভেঙে দিয়ে গতদিন ঘাটি করছিলাম, কিন্তু আজকে আপনাদের ভাই বললো একটু ঝোল করো, দেখা যাক ঝোলটা কেমন লাগে। তবে আলু দিয়ে ডিমের যে একটা পাতলা ঝোল হয়, এটা কিন্তু হোটেলে পাওয়া যায় আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর আমি যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, সেটা আমার কাছে কেন জানি মনে হয় ভুনার এক স্বাদ আর এই ঝোলের আর একটা স্বাদ। তবে আমার বাসায় যেহেতু সবাই ঝোল পছন্দ করে, তো সবার কাছে এই রান্নাটা বেশি পছন্দ হয়েছে। তো ফার্স্টে আমি তেল দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো ডিমগুলোকে ভেজে নিয়েছি। দেখা যায় যে আমরা যদি ডিমের সাথে লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে ডিমটা ভাজি, ওইটার থেকে যদি তেলের ভিতরে লবণ হলুদ মরিচের গুঁড়া ফেলে তারপরে ডিমটা ভাজা হয়, ওইটা কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসে। তবে হ্যাঁ, ভাজার সাথে সাথে চুলাটা অফ করে দিতে হবে, তা নাহলে মশলাটা পুড়ে যায়। কিন্তু আমার আজকে সেটা করা হয়নি, যার কারণে মশলাটা একটু পুড়ে গেছিল। তারপর আরেকটা বিপত্তি হয়েছে, সেটা আমি যেহেতু ইনস্ট্যান্ট মশলা করি তখনকার মশলা করে রান্না করি, যার কারণে আমি এসে মশলা করতে যেয়ে গেছি, সে দেখে আমার ব্লেন্ডারটাও চলতেছে না। তো মানে একদম বিচ্ছিরি একটা অবস্থা, যেমন তাড়াহুড়া আর তেমন ঝামেলা। তো তারপরে কি আর করা, শিলপাটাতে মশলাটা করে আমি রান্না করছি। আর ওই তেলের ভিতরে সেই যে ইনস্ট্যান্ট মশলাটা করছিলাম, পেঁয়াজ, তারপর রসুন, আদা আর একটা এলাচ দারচিনি দিয়ে আমি ওটাকে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে তার ভিতরে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে আলুটাকে ভালো মতো কষিয়ে নিয়ে দেন আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। আর এই সাইডে ওই যে বললাম কলমি শাক রান্না করব, যেটা নিয়ে আসছি বাজার থেকে। তো সেটা ভাজার জন্য রান্না করার জন্য আর কি চুলাতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ ভেজে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো এখন এটাকে ভেজে নিচ্ছি। আমি ঝোলের উপরে দেব শাকটা। আর অনেকেই করে কি শাকটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে তেলের উপরে বাগার দেয়, কিন্তু আমি বেশিরভাগ সময় দেখা যায় এরকমটাই করি, ঝোলের উপরে একবারেই শাকটা দিয়ে দেয় আর পেঁয়াজ মরিচটা তো ভেজেই ঝোলটা দিই। তো এই জন্য আমার আর সমস্যা হয় না। তো আমি ওদিকে ঝোলের বলক আসার জন্য অপেক্ষা করতে এদিকে আমি তরকারির ভেতরে ডিমগুলো দিয়ে দিলাম। আমি আসলে ডিমটা কষিয়ে নিই না, দেখা যায় রান্নার সাথে সাথে ডিমটা যদি আলুর সাথে আমি কষিয়ে নিতাম, তাহলে আলু সেদ্ধ হতে ডিমটা আমার একদম রাবারের মতো হয়ে যেত। ওই ডিমটা খেতে আসলে ভালো লাগে না, এই জন্য হওয়ার আগ মুহূর্তে যদি ডিমটা দিয়ে দিই, ওই ডিমটা রাবারের মতো হয় না আর খেতেও ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, এই যে আমার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে ডিম আলুর ঝোল। আর আমি এভাবে ঝোল নামাবো। আর শাকটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে, এখন এটা একটু ভেজে দেন আমি নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত। আপনাদের কার কাছে কেমন লাগে আমার ভিডিও বা আমার রান্নাবান্নাগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।